হ্যালো ডিয়ার স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। তো আমরা আবার হাজির হয়েছি আলোক বিজ্ঞানের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের দিন আমরা আলোক বিজ্ঞানের প্রথম পর্ব পড়েছি এবং আমরা আগের দিন মেনলি আলোর প্রতিফলন ও যে প্রতিফলনের যে সূত্রগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা মেনলি আগের দিন আলোচনা করেছি। এবং আজকে আমরা পড়ছি আলোক বিজ্ঞানের পার্ট 2। যারা পার্ট 1 দেখোনি তারা অবশ্যই গিয়ে পার্ট 1 দেখে নেবে। এবং আজকে পার্ট 2তে আমরা বেসিক্যালি পড়ব দর্পণ নিয়ে, অর্থাৎ আয়না এবং আয়নার প্রকারভেদ এবং প্রতিবিম্ব কাকে বলে ইত্যাদি নিয়ে আমরা আজকে মেনলি আমাদের ফোকাস থাকবে দুটো জিনিসের উপরে। আমি আগেই বলেছি আলোক চ্যাপ্টার খুবই বড়, তো আমরা এখন শুধু আলোর প্রতিফলনটা পড়ছি। প্রতিফলনের মধ্যে বহু বিষয় আছে, তারপরে তো আমরা পড়বো প্রতিসরণ, লেন্স, এক এক করে আমরা সবই পড়বো। তো আজকে আমরা পড়বো আলোর প্রতিফলনের পার্ট 2। তো চলো আমরা শুরু করছি আজকে। তো আমরা আগের দিন পড়েছিলাম দর্পণ, আগের দিন পড়েছিলাম প্রতিফলনের সূত্র। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দর্পণের প্রকারভেদ। তো দর্পণের প্রকারভেদ পড়ার আগে আমি প্রথমে তোমাদের জানাতে চাই যে দর্পণ মানে কি। দর্পণ মানে এমন একটা কিছু যেখানে আলো ভালোভাবে প্রতিফলিত হতে পারে। তোমরা বাড়িতে নিশ্চয় আয়না দেখেছো, তো আয়নায় আলো পড়লে কি হয়? আয়নায় আলো পড়লে প্রতিফলিত হয়, তাই না? আমরা এই প্রতিফলনটা খুব সহজে বুঝতে পারি, বা প্রতিফলনের ঘটনাটা ভালো ঘটে, তাই না? আমরা আগের দিন কি বলেছিলাম? যখন কোনো জায়গায় আলো পড়ে, আলোর কিছুটা অংশ প্রতিফলিত হয়, কিছুটা অংশ শোষিত হয়, কিছুটা অংশ প্রতিসৃত হয়, মানে প্রতিসরণের দ্বিতীয় মাধ্যমে ঢুকে যায়। তো দর্পণ যদি হয় সেখানে প্রতিফলনটা বেশি ঘটে, শোষণ আর প্রতিসরণ কম ঘটে, তো এই জন্য এটাকে দর্পণ বলি। তো সাধারণভাবে আমরা দেখতে পাই যে আপতিত আলোকে যারা প্রতিফলিত করে তাদেরকে আমরা দর্পণ বলি। তার মানে কি এই যে দর্পণ কোনো আলো শোষণ করে না এটাও কিন্তু নয়, দর্পণ শোষণ করে। তো এখান থেকে যদি তোমার এমসিকিউ আসে যে দর্পণ কি আলো শোষণ করে না, তখন তোমার বলতে হবে নো, দর্পণ আলো শোষণ করে, তবে খুবই অল্প পরিমাণে শোষণ করে। এবার দর্পণ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে আমাদের সমতল দর্পণ, যেটা তোমরা বাড়িতে চুল আঁচড়াও যার সামনে রোজ। আর একটা হচ্ছে অবতল দর্পণ, এটা সাধারণত দাঁতের ডাক্তার বা গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। আর একটা হচ্ছে উত্তল দর্পণ, ঠিক আছে? তো সব কিছুরই আলাদা আলাদা ব্যবহার রয়েছে, তো সেগুলো আমরা এক এক করে পড়ব। প্রথমে আমরা তাহলে পড়ে নেব সমতল দর্পণ। দেখো, সমতল দর্পণ মানে তোমরা জানো সমতল দর্পণ হচ্ছে এরকম দেখতে একটা দর্পণ, একদম প্লেন। এখানে যদি কেউ দাঁড়ায় তাহলে দর্পণের বিপরীত দিকে তার প্রতিবিম্ব তৈরি হয়। যে প্রতিবিম্ব দর্পণের পেছন দিকে তৈরি হয় সেটাকে আমরা বলি অসৎ প্রতিবিম্ব। আমরা যদিও প্রতিবিম্বের প্রকারভেদ নিয়ে এখনই আলোচনা করব, তো এটা মনে রাখবে, সমতল দর্পণে সবসময় বস্তুর অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। কেন অসৎ? কারণ সেটা দর্পণের পিছনে তৈরি হয় এবং সোজা, মাথা যেদিকে এর মাথা যেদিকে এর মাথা সেদিকে, এর পা যেদিকে এর পা সেদিকে, অর্থাৎ এটা অসৎ প্রতিবিম্ব, সমশীর্ষ হয় আর দর্পণের পেছনে তৈরি হয়, অর্থাৎ পর্দায় ফেলা যায় না। তো এখন আমরা একটু প্রতিবিম্ব সম্পর্কে পড়ে নেব, কারণ প্রতিবিম্ব সম্পর্কে না পড়লে দর্পণ সম্পর্কে স্টাডিটা আমাদের সম্পূর্ণ হবে না। এই জন্য আমরা প্রথমে একটু প্রতিবিম্ব সম্পর্কে পড়ে নেব। তো চলো শুরু করছি। প্রতিবিম্ব বা প্রতিবিম্বের আরেকটা ওয়ার্ড হচ্ছে ছবি, ইমেজ। কি হয়? ধরো এখানে আমার একটা এরকম টাইপের একটা দর্পণ আছে, এরকম টাইপের একটা বাঁকা দর্পণ আছে, এবং এখানে আমার একটা অবজেক্ট রয়েছে। তো অবজেক্ট থেকে আলো যাচ্ছে, গিয়ে দর্পণে প্রতিফলিত হয়ে এখানে এসছে, এ প্রতিফলিত হয়ে এখানে এসছে। তাহলে প্রতিফলনের পরে যেখানে মিলিত হবে, বস্তু থেকে নির্গত আলো দর্পণ থেকে প্রতিফলনের পরে, দর্পণ থেকে প্রতিফলনের পরে যদি কোনো জায়গায় মিলিত হয় তাহলে সেই জায়গায় কি তৈরি হবে? ছবি তৈরি হবে, সেটাকে আমরা বলি প্রতিবিম্ব। ঠিক আছে, এখন এটাকে আমরা প্রতিবিম্ব বলি।
আবার অনেক সময় কি হয়, দর্পণ থেকে প্রতিফলনের পরে ওরা কোথাও মিলিত হয় না। যেমন এই একটা কেস দেখো, এখানে এরকম ধরো একটা বাঁকা দর্পণ আছে, এটাকে আমরা সাধারণত উত্তল দর্পণ বলি। তো ধরো এখান থেকে এখানে একটা বস্তু আছে, এখন বস্তু থেকে আলো যাচ্ছে, এই বস্তু থেকে এখানে আলো যাচ্ছে, আলো গিয়ে প্রতিফলনের পরে এধারে বেরিয়ে যাচ্ছে, এটা প্রতিফলনের পরে এধারে বেরিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি প্রতিফলনের পরে ওই আলোকরশ্মি দুটো মিলিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? নেই। তাহলে কি এই প্রতিফলিত রশ্মিগুলোকে আমরা যদি পেছন দিকে কাল্পনিকভাবে বাড়িয়ে দিই, তাহলে তারা যে বিন্দুতে ছেদ করে, এটা কাল্পনিক রেখা, এই রেখাটা কাল্পনিক, আমি মনে মনে প্রতিফলিত রশ্মিগুলোকে বাড়াচ্ছি, তাহলে এই জায়গায় তৈরি হবে ইমেজ। তো যদি সত্যি সত্যি কোথাও মিলিত হয়, অর্থাৎ যদি সত্যি সত্যি কোথাও মিলিত হয়, সেটা হবে দর্পণের সামনে অবশ্যই, কারণ দর্পণের পেছনে তো আলোকরশ্মি ঢুকে যাচ্ছে না, সবসময় প্রতিফলিত হচ্ছে। তো দর্পণের পেছনে নিশ্চয়ই আলোকরশ্মি কখনো মিলিত হবে না, যা হওয়ার সামনে হবে। তো সামনে যদি সত্যি সত্যি মিলিত হয়, তাহলে সেটাতে হবে সৎ প্রতিবিম্ব, অর্থাৎ সেই প্রতিবিম্বটা দর্পণের সামনে হবে। আর তাহলে বলো এই আয়নায় কি হচ্ছে, দর্পণের পেছনে তৈরি হচ্ছে, অর্থাৎ প্রতিফলনের পরে আলোকরশ্মিগুলো সত্যি সত্যি কোথাও মিলিত হচ্ছে না। আমরা যদি এই জায়গায় চোখ রাখি, তাহলে আমাদের মনে হবে আলোকরশ্মিগুলো এই জায়গা থেকে আসছে। তো এটা হচ্ছে আমাদের অসৎ প্রতিবিম্ব। এবং অসৎ প্রতিবিম্ব সবসময় দর্পণের পেছনে তৈরি হয়, যেমন সমতল দর্পণে তৈরি হয়েছে একটা অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, তো এখান থেকে আমি কিন্তু প্রতিবিম্বের প্রকারভেদগুলোও বলে দিলাম একেবারে। তো এখানে জাস্ট আমরা একটু সংজ্ঞাগুলো পড়ে নেব। প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা সর্বদা উল্টো হবে। এই যে আমরা বললাম সত্যি সত্যি যদি দর্পণের সামনে কোথাও মিলিত হয়, ঠিক আছে, এই যে আমরা বললাম যে যদি সত্যি সত্যি দর্পণের সামনে কোথাও মিলিত হয়, এখানে যদি সত্যি সত্যি একটা বস্তু থাকে, বস্তু থেকে আলোকরশ্মি গুচ্ছ বেরোচ্ছে, বেরিয়ে প্রতিফলিত হচ্ছে, প্রতিফলিত হয়ে সত্যি সত্যি এখানে মিলিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে সৎ প্রতিবিম্ব, এটাকে বলা হয়, এটাকে আমরা বলি সৎ প্রতিবিম্ব। এবং সৎ প্রতিবিম্ব সবসময় কি হবে, এখানে বৈশিষ্ট্য লেখা রয়েছে দেখো, সৎ প্রতিবিম্ব সর্বদা উল্টো হয় এবং এদের পর্দায় ওপরে ফেলা যায় না, পর্দার উপরে ফেলা যায় লেখা আছে, হ্যাঁ পর্দার উপরে ফেলা যায়। সৎ প্রতিবিম্ব পর্দার উপরে ফেলা যায়। কেন ফেলা যাবে না? কারণ এটা তো দর্পণের সামনে গঠিত হচ্ছে, তার সামনে যদি আমি একটা পর্দা রাখি, তাহলে পর্দায় ফেলা যাবে। আর অসৎ প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? দর্পণের পেছনে। তাহলে দর্পণের ভেতরে কি তুমি পর্দা ভেঙে ঢোকাবে? তো দর্পণের ভিতরে পর্দা ঢোকানো যায় না, অর্থাৎ পর্দায় এদের ফেলা যায় না এবং এরা সবসময় সোজা হয়। তাহলে অসৎ প্রতিবিম্ব হচ্ছে এরা সর্বদা, এখানে লেখা রয়েছে সর্বদা সোজা হবে এবং এদের পর্দার উপরে ফেলা যায় না, কারণ এরা দর্পণের ভেতরে তৈরি হয়। ঠিক আছে, দর্পণের ভেতরে তৈরি হয়। তো সৎ প্রতিবিম্বের উদাহরণ কি হবে? সৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে তোমার মরীচিকা। সৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে সিনেমার পর্দা। যেখানে যেখানে দর্পণের সামনে তৈরি হয় সেটাই হচ্ছে আমার সৎ প্রতিবিম্ব। অসৎ প্রতিবিম্বের উদাহরণ হচ্ছে আয়না, সমতল দর্পণ। এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব। ঠিক আছে, দর্পণের পেছনে, যেখানে যেখানে দর্পণের পেছনে তৈরি হয় সেটা। আর দেখবে যেগুলো সোজা, যে ছবিগুলো সোজা তৈরি হচ্ছে সেটা অসৎ, আর যে ছবিগুলো উল্টো তৈরি হচ্ছে সেটা হচ্ছে সৎ। এবারে নিচের বাক্যগুলো পড়ো। সিনেমার পর্দায় সৎ প্রতিবিম্ব তৈরি হয়, সমতল দর্পণে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। নিচের কোন বিকল্পটি সঠিক হবে? প্রথমটা, দ্বিতীয়টা, উভয় বিকল্প সঠিক, উভয় বিকল্প ভুল। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের সঠিক উত্তর হবে উভয় বাক্য সঠিক। অর্থাৎ আমরা জানি সিনেমার পর্দায় সৎ প্রতিবিম্ব আর দর্পণে অসৎ। তবে একটা কথা, তোমরা তো অনেকে সিনেমা দেখেছো, তোমরা বলবে সিনেমার পর্দায় তো সোজাই দেখি আমরা সব কিছু মানুষজন। তো এখানে অ্যাকচুয়ালি বস্তুটা মানে আলোক উৎসটা উল্টো রাখা হয়।
এটা উল্টো রাখা হয়, ফলে এখানে সোজা তৈরি হয়। এখান থেকে আলো ফেলা হয় না সিনেমার পর্দায় প্রজেক্টর, ওই প্রজেক্টরটা উল্টো করে রাখা হয়। প্রজেক্টর যদি সোজা করে রাখা হয় তাহলে এখানে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসব, আমার কাছে যদি দুটো সমতল দর্পণ থাকে, এখানে যদি আমার কাছে দুটো সমতল দর্পণ থাকে, একটা সমতল দর্পণ, একটা সমতল দর্পণ, এবং সমতল দর্পণে যদি একটা আমার সামনে যদি একটা বস্তু থাকে, এখানে যদি একটা বস্তু থাকে, তাহলে এই বস্তুর কটা প্রতিবিম্ব তৈরি হবে? তো এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ফর্মুলা হচ্ছে প্রতিবিম্বের সংখ্যা 360 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস 1। ঠিক আছে, তো ধরো আমার কাছে সমতল দর্পণ আছে দুটো সমতল দর্পণ আছে যাদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। এরকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে পারে, এজের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে কটা প্রতিবিম্ব তৈরি হবে? এনের মান কত হবে? 360 ডিগ্রি বাই থিটা, থিটার মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 1, এটা হচ্ছে 4 মাইনাস 1, অর্থাৎ এখানে 3টে প্রতিবিম্ব তৈরি হবে। আচ্ছা, যদি এরকম হয়, ধরো থিটার মান হচ্ছে আমার, কথার কথা আমি এমনি বলছি, 70 ডিগ্রি, তাহলে কটা হবে? এনের ভ্যালু হচ্ছে 360 বাই 70 মাইনাস 1। এখন 360 বাই যদি আমরা 70 করি, আমি এমনি একটা এক্সাম্পলের জন্য বলছি, 360 ভাগ যদি 70 করি তাহলে এটা হবে 5.14 মাইনাস 1, অর্থাৎ 4.14। এখন এখানে তো পূর্ণ সংখ্যা আসছে না, তাহলে পূর্ণ সংখ্যা যদি না আসে তাহলে পরের সংখ্যাটা নিতে হবে, অর্থাৎ এখানে 5টা প্রতিবিম্ব তৈরি হবে। যদি এখানে বলা আছে এনের মান যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে ঠিক তার পরেরটা নিতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে তোমরা বলো যে দুটো দর্পণের মধ্যে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে কটা প্রতিবিম্ব? এনের ভ্যালু হচ্ছে 360 ডিভাইডেড বাই 0 ডিগ্রি মাইনাস 1, 360 বাই 0 মানে ইনফিনিটি, মাইনাস 1 মানে ইনফিনিটি, অর্থাৎ অসীম সংখ্যক প্রতিবিম্ব তৈরি হবে। তোমরা যদি ছোটোবেলায় সেলুনে চুল কাটতে যাও, সেখানে এরকম দুটো দর্পণ বসানো থাকে সমান্তরাল, তোমরা একটা দর্পণের সামনে বসে চুল কাটো, তোমরা দেখো দর্পণের সামনে পরপর এদিকে পরপর অনেকগুলো ছবি তৈরি হয়। খেয়াল করেছো কিনা জানি না ছোটোবেলায়, তো দেখে থাকবে। তো এটা হচ্ছে আমাদের সিনেমার দুটো সমান্তরাল দর্পণ থাকলে তাদের মধ্যে প্রতিবিম্ব সংখ্যা অসীম হবে। ঠিক আছে, তো এখান থেকে এই ফর্মুলা থেকে কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। মনে রাখবে এনের মান যদি পূর্ণ সংখ্যা না হয়, যদি এরকম আসে তাহলে তার পরেরটা নিতে হবে, অর্থাৎ 4.14 হলে 5 নিতে হবে। ঠিক আছে, চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, চ্যুতিকোণ বা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। এখান থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় প্রচুর অঙ্ক আসে। তো কেমনভাবে অঙ্ক আসে আমি তোমাদের বলে দিচ্ছি যে কি কেমন অঙ্ক এখান থেকে আসতে পারে। তো ধরো এখানে আমার একটা দর্পণ রয়েছে, এখানে একটা দর্পণ রয়েছে এবং দর্পণের ওপরে আমার আলো এসে পড়ছে, এই দর্পণের ওপরে আমার আলো এসে পড়ছে। তো দর্পণের উপরে যদি আলো এসে পড়ে, আলোটা তো যাচ্ছিল এই পথে, তাই না? এই পথে যাচ্ছিল, কিন্তু দর্পণ থাকার জন্য কি হচ্ছে, দর্পণ থাকার জন্য সে প্রতিফলিত হয়ে এই পথে ফেরত যাচ্ছে। তাহলে যে পথে যাওয়ার কথা ছিল সে পথে সে না গিয়ে সে যাচ্ছে এই পথে। তাহলে এই দুটো পথের মধ্যে যে অ্যাঙ্গেল হয় সেটাকে আমরা বলি চ্যুতিকোণ, বা এটাকে আমরা ডেল্টা বলি। এই ডেল্টার মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। আই মানে কি? এখানে আই মানে হচ্ছে আপতন কোণ। আই মানে হচ্ছে এখানে আপতন কোণ। এখানে দেখো আমি একটা এখানে কেন এরকম হয়, কারণ দেখো যে এটা হচ্ছে আমার অভিলম্ব, তো এটা হচ্ছে আমার আপতন কোণ আই, তাহলে আমার এই যে প্রতিফলন কোণ এটাও আই হবে। আবার আমার এই টোটাল যে অ্যাঙ্গেল, এই টোটাল অ্যাঙ্গেলটা কত? টোটাল অ্যাঙ্গেলটা আমার 180 ডিগ্রি। তো টোটাল অ্যাঙ্গেল থেকে এই আই এবং এই আই বাদ দিলে ডেল্টা পড়ে থাকে, তাহলে আই আর আই 2i বাদ দিলে আমার পড়ে থাকে ডেল্টা।
তো এই জন্য এটা হচ্ছে আমাদের চ্যুতিকোণ। বোঝা গেছে? চ্যুতিকোণ মানে হচ্ছে আলো যে পথে যাচ্ছিল সেই পথে যেতে যেতে যদি প্রতিফলন হয় অথবা যদি প্রতিসরণও হয়, আমরা প্রতিসরণের সময় প্রতিসরণের চ্যুতিকোণ পড়ব, প্রতিফলন হয় অথবা প্রতিসরণ হয়, তাহলে আলো তার যে নিজস্ব গতিপথ, যে পথে সে যাচ্ছিল সেই গতিপথ থেকে যত ডিগ্রি কোণে বেঁকে যাবে সেটাই হচ্ছে চ্যুতিকোণ। ওকে, চলে আসছে আমরা পরের অঙ্কে। দেখো, একটি আলোকরশ্মি সমতল দর্পণের উপর 30 ডিগ্রি কোণে আপতিত হলো। আলোকরশ্মিটি প্রতিফলনের ফলে যে চ্যুতি হবে তার মান কত? অর্থাৎ এখানে আপতন কোণের মান আমাকে বলে দিয়েছে, আপতন কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে চ্যুতিকোণ কত হবে? চ্যুতিকোণ হবে 180 মাইনাস 2 ইন্টু আপতন কোণ, অর্থাৎ 180 মাইনাস 2 ইন্টু 30 মানে 60। 180 থেকে 60 বাদ যাবে, তাহলে 60 বাদ গেলে পড়ে থাকে আমার 120 ডিগ্রি। অর্থাৎ আমার এখানে সঠিক উত্তর হচ্ছে 120 ডিগ্রি। ওকে ডিয়ার স্টুডেন্টস, এক মিনিট। চলে আসছে আমরা পরের কোশ্চেন। পরের কোশ্চেন হচ্ছে সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ রাখা হয় কেন? তোমরা এটা আগেকার যুগে এই টেকনিক, এখন তো সব সিনেমার পর্দা এখন তো সব অন্যরকম হয়ে গেছে। আগেকার যুগে কি করা হতো, সিনেমার যে পর্দাটা থাকতো সেই পর্দাটা রং হয়ে যেত সাদা এবং খসখসে, অমসৃণ যেটাকে বলা হয়। ঠিক আছে, সরি সমস্যা হচ্ছে আমাদের এখানে। সিনেমার পর্দাটা আগে রাখা হতো সাদা এবং অমসৃণ রাখা হয়, এর কারণটা কি? প্রথম কারণ বলছে নিয়মিত প্রতিফলন ঘটানোর জন্য, দ্বিতীয় কারণ বলছে আলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার জন্য। এখানে কোনটা হবে আমাদের সঠিক উত্তর? ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের সঠিক উত্তর হবে দ্বিতীয় বাক্যটি, শুধুমাত্র আলো চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ার জন্য। ঠিক আছে, তো তোমরা হয়তো অনেকে ভাবছো এই প্রথম অপশানটার ব্যাপার কি? আলো চারিদিকে ছড়িয়ে পড়ে, এটা আমরা বুঝলাম যে এখানে আলো যদি ফেলা হয় তাহলে আলোটা এখান থেকে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে, চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। ফলে কী হবে, এখানে যেসব দর্শকরা বসে থাকে তারা সবাই সমানভাবে দেখতে পারবে। ঠিক আছে, চারিদিকে সমানভাবে, উচ্চক্ষেত্র থাকলে, উঁচু নিচু আপ ডাউন থাকলে চারিদিকে আলোটা সমানভাবে ছড়িয়ে পড়ে। তো এখন তোমরা হয়তো ভাবছো যে নিয়মিত প্রতিফলনটা কি? তো এখানে দুটো জিনিস আছে, আমাদের দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। দু রকমের প্রতিফলন রিফ্লেকশন ঘটে থাকে সাধারণত যে কোনো তলে, একটা হচ্ছে নিয়মিত আর একটা হচ্ছে বিক্ষিপ্ত। তো ফার্স্টেরটা আমরা দেখব যে নিয়মিত প্রতিফলন কাকে বলে। তো এখানে দেখো, আমরা প্রথমে নিয়মিত প্রতিফলনটা পড়ব। আমরা প্রথমে নিয়মিত প্রতিফলনটা পড়ব। ধরো আমাদের এখানে একটা দর্পণ আছে, সমতল দর্পণ না হলে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটবে না। সমতল দর্পণ না হলে কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটবে না, মাথায় রেখো। তো কি হচ্ছে, এখানে একটা আলোকরশ্মি পড়ছে, আলোকরশ্মি পড়লে কি হবে, প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে। এখানে দ্বিতীয় একটা আলোকরশ্মি পড়ছে, দেখো এই দ্বিতীয় আলোকরশ্মিটা কিন্তু প্রথমটার সাথে সমান্তরাল। দ্বিতীয় আলোকরশ্মি যেটা লাল পড়েছে সেটা প্রথমটার সাথে সমান্তরাল, অর্থাৎ আপতিত রশ্মিগুলো কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল। ঠিক আছে, আপতিত রশ্মিগুলো কিন্তু পরস্পরের সাথে সমান্তরাল। তো এ যে প্রতিফলিত হবে, সেই প্রতিফলিত রশ্মি দুটোও পরস্পরের সাথে সমান্তরাল হবে। অর্থাৎ আপতিত রশ্মিগুলো যদি সমান্তরাল হয়, প্রতিফলনের পরে প্রতিফলিত রশ্মিগুলিও সমান্তরাল হবে। অর্থাৎ এইটাকে আমরা বলবো নিয়মিত প্রতিফলন। আর বিক্ষিপ্ত প্রতিফলন কেমন তলে হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয় অমসৃণ তলে।
অমসৃণ তলে, অমসৃণ তল বলতে এরকম এরকম উত্তরক্ষেত্রে এরকম তল আছে, এরকম তলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। তো এখানে ধরো আমি একটা আলোকরশ্মি ফেললাম, এখানে ধরো আমি একটা আলোকরশ্মি ফেললাম, এটা ধরো এইভাবে প্রতিফলিত হলো। এবারে আমি দ্বিতীয় একটা আলোকরশ্মি ফেলছি যেটা প্রথমটার সাথে সমান্তরাল। তো প্রথমটার সাথে সমান্তরাল যদি একটা আলোকরশ্মি আমি ফেলি, তাহলে এখানে যে প্রতিফলনটা ঘটবে সেটা হচ্ছে এইরকম। অর্থাৎ আপতিত রশ্মিগুলো সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুলো কিন্তু সমান্তরাল হয় না, এটাকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। আপতিত রশ্মিগুলো সমান, তাহলে দেখো সিনেমার পর্দা অমসৃণ রাখা হয়, তার কারণ দেখো আলো কিন্তু চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে, কিন্তু এখানে আলো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এখানে কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে না। তো সিনেমার পর্দায় তাহলে কেমন প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন হয়। তাহলে আমরা জাস্ট আগেরটাই যদি ফিরে যাই, তাহলে সিনেমার পর্দায় কেমন প্রতিফলন হয়? বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে সিনেমার পর্দায়, বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। আর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটার জন্য আলোটা চারিদিকে ছড়িয়ে পড়ে। বোঝা গেছে? আমি তোমাদের বোঝাতে পেরেছি। তো এটা কোথায় হয়? এটা সমতল দর্পণে হতে পারে, সমতল দর্পণে হতে পারে। আর এটা কোথায়? যে কোনো অমসৃণ তলে। একটা সমতল দর্পণে হতে পারে। আর বিক্ষিপ্ত, এটার নাম হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। এটাকে আমরা বলি বিক্ষিপ্ত প্রতিফলন। নেক্সট 9 নম্বর কোশ্চেন, প্রতিবিম্ব তৈরি হয়। প্রতিবিম্ব মানে হচ্ছে ইমেজ বা ছবি। প্রতিবিম্বের ইংরেজি হচ্ছে ইমেজ, ইমেজ বা ছবি। প্রতিবিম্ব তৈরি হয় কোন প্রতিফলনের ফলে? এখানে দু রকম প্রতিফলন আছে, দেখো আগেরটা দেখো, একটা হচ্ছে নিয়মিত প্রতিফলন, একটা বিক্ষিপ্ত। একটাই ছবি তৈরি হয় বা ইমেজ তৈরি হয়, একটাই ইমেজ তৈরি হয় না। কোন প্রতিফলনের ফলে ইমেজ তৈরি হবে? এখানে আমাদের সোজা উত্তর হচ্ছে নিয়মিত প্রতিফলনের ফলে ইমেজ তৈরি হবে। বিক্ষিপ্ত প্রতিফলনে কিন্তু সাধারণত ছবি তৈরি হয় না, ঠিক আছে? বিক্ষিপ্ত প্রতিফলনে সাধারণত ছবি তৈরি হয় না, নিয়মিত প্রতিফলনেই ছবি তৈরি হয়। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো। আমরা পরের ক্লাসে আবার, পরের ক্লাসটা হবে আমাদের শেষ ক্লাস, অর্থাৎ প্রতিফলন, আলোর প্রতিফলনের টোটাল 3টে পার্ট। তো আমরা 2টো অলরেডি করে ফেলেছি এবং লাস্ট আমরা পরের দিন আমরা 3 নম্বর পার্টটা করে প্রতিফলনটা শেষ করব। এবং তোমরা কি বলছো, আমি কি এরপরে আলোর প্রতিসরণটা শুরু করব নাকি জীবন বিজ্ঞানের আরেকটা চ্যাপ্টার করিয়ে তারপরে প্রতিসরণ শুরু করব? এটা তোমাদের কাছ থেকে মতামত আশা করছি। আচ্ছা, আমাদের ফেসবুক পেজ, এই মতামতটা তোমরা কমেন্টে দেবে। আমাদের ফেসবুক পেজ, ইজি স্টাডি এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। তোমরা বলেছিলে পিডিএফ প্রতি সপ্তাহের শেষে দিতে, কিন্তু বেশিরভাগ বলছে ক্লাসের শেষেই দিয়ে দিতে। পিডিএফটা একটু সংগ্রহ করে রাখো, একটু ঠিক আছে, গুছিয়ে একটু রাখো পিডিএফগুলো। তো একবার তো পড়ে নিলেই হয়ে গেল, বা একবার খাতায় লিখে নিলেই হয়ে গেল, ঠিক আছে? পিডিএফ ফোনে রাখবে কেন? প্রত্যেক দিনের যেটা ক্লাস হবে সেটা পড়ে খাতায় লিখে নাও, তাহলেই হয়ে গেল। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকছে। ভালো থেকো, সুস্থ থেকো। পরের ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।